কম রানের পুঁজিতেও বাজিমাত করলো ভারত আর পাকিস্তান ধরাশায়ী। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি। আর ইন্ডিয়া যখন জিতেছে তখন আমি আমার প্রতিনিধিদের নিয়ে চলে এসেছি। প্রথমে বিশ্বদীপ রয়েছে, সৌরদীপ রয়েছে এবং সৌভিক রয়েছে। প্রথমে জিজ্ঞাসা করবো, এই টিম ইন্ডিয়া জিতলো, কেমন ফ্যাক্টর, মানে কিরকম আমেজ বলো? না, একটা সময় তো মোটামুটি যা মনে হচ্ছিল যে হাতের নখ মাথার চুল আর বলে কিছু থাকবে না। ভাবছি যে এই বোধহয় গেল, মানে একটা তো আমরা মোটামুটি ভাবতে ভালোবাসি যে ওয়ার্ল্ড কাপ মানে আমাদের কেউ ছুঁতে পারবে না, পাকিস্তান তো কোনোভাবেই পারবে না। কিন্তু কালকে একটা সময়ের পর যখন দেখছি যে মানে 89 রানে 3 উইকেট থেকে 39 রানের মধ্যে 7 উইকেট পড়ে গেল, তখন ভাবছি যে এই গেল বোধহয়, আর রাখা গেল না। তো তারপর তো দেখলাম যে হ্যাঁ, মানে পাকিস্তান আমাদের থেকেও খারাপ খেললো, আর কিছু বলারই নেই আর কি। আচ্ছা, টিভি ভাঙার শব্দটা কি পাওয়া গিয়েছিল? টিভি ভাঙার শব্দ তো ডেফিনেটলি পাওয়া গেছে, কিন্তু প্রথমে আমি বলতে চাইবো যখন আমরা মানে ইন্ডিয়া 119-এ অল আউট হয়ে গেল তখন হয়তো ড্রামের আওয়াজ পাওয়া যাচ্ছিল সব জায়গা থেকে, কিন্তু পাকিস্তানের যারা সমর্থক তারা ভাবতেও পারেনি তারা 119 রানটাও করতে পারবে না, কারণ এটাই ইন্ডিয়ার আমার মনে হয় সব থেকে লোয়েস্ট রান টি-20 ক্রিকেটে। তো সেটাও টপকাতে পারেনি পাকিস্তান। তাহলে টিভি ভাঙার শব্দ অবভিয়াসলি পাওয়া গেছে সব জায়গা থেকে। মানে লোয়েস্ট রান শুধু না, লোয়েস্ট রানটাকে ডিফেন্ড একদমই, মানে এই রানটাকেও যে কেউ ডিফেন্ড করতে পারবে না, এটা তো আমরা ভাবতেও পারি না। সেটা কারণ ইন্ডিয়া দেখিয়ে দিল যে আমরা পারবো। কিন্তু এই সবটাই হয়েছে নিউ ইয়র্কের ওই বিখ্যাত পিচের জন্য। হ্যাঁ, মানে আমার যা মনে হয় জানো তো সৌভিক, ওই পিচের চাইতে হ্যাঁ মানে দক্ষিণ কলকাতার পাড়া ক্রিকেটে গলি ক্রিকেটের পিচটা বোধহয় একটু ইভেন আমার তো ছোটবেলার কথা মনে পড়ছিল, যখন ক্রিকেট খেলতাম না, কোনো বল নেমে যাচ্ছে আমরা বলতাম ক্যান্সেল হবে বলটা, ওই রকমই কালকে অনেক সময় দেখা গেছে। আর বোলিং নিয়ে তুমি কি বলবে বিশ্ব? বোলিং তো দুর্দান্ত ছিল, মানে ওই যে চারজন ছিল, মোহাম্মদ আমির, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি এবং আরেকজন বিশ্ব মনে হয় ক্যারাম ফ্যারাম খেলতে, হারিস রফ অবশ্যই। মানে চারজনের বোলিং অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব ভালো। মানে আমরা যে পাকিস্তানকে চিনতাম যে বোলিং এর জন্য তারা ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, একদম এনারা ফেমাস ছিলেন, সেই দিকটা আমরা দেখতে পেয়েছিলাম। আমরা ভাবলাম পাকিস্তান কি তাহলে ফিরে এলো, এই চাপটা খেয়েছিলাম, কিন্তু ভয় লাগছিল একটু। হ্যাঁ অবশ্যই অবশ্যই, মানে 119 যখন অল আউট হয়েছে তখন তো ভয় লাগাটা অসম্ভব শার্প বোলিং, অসম্ভব। এইটা কিন্তু আমাদের মানতে হবে যে আমাদের যেমন ব্যাটিং এর জন্য আমরা পরিচিত, সচিন তেন্ডুলকার, বীরেন্দর সেহবাগ থেকে শুরু করে একটা ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ, আজকেও বিরাট কোহলি, রোহিত শর্মা রয়েছেন। পাকিস্তান কিন্তু বরাবর ফাস্ট বোলিং এর জন্য, মানে পাকিস্তানকে বলাই হয়ে থাকে ফাস্ট বোলিং এর কারখানা। সে ওয়াকার ইউনিস থেকে ওয়াসিম আকরাম, শোয়েব আখতার হয়ে আজকে শাহিন শাহ আফ্রিদি, মানে ওদের একটা হেরিটেজ আছে কিন্তু যে ফাস্ট বোলিং ওরা ভালো করে এবং করে আসছে। এবং প্রত্যেকটা টিমই ভয় পায় পাকিস্তান বোলিংকে, যে ওরা কেমন বল করবে, ইয়র্কার করবে বা ডেথ ওভারে বল সুইং করাবে, আউট সুইং, ইন সুইং। এই প্রসঙ্গে আমি সৌভিককে একটা প্রশ্ন করা ছিল যে ডিরেক্ট আইপিএল থেকে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের দিকে ঢুকে পড়েছি, সেখানে পাকিস্তান বোলারদেরকে মানে ভারতীয় ক্রিকেটাররা তারা ফেস করছে না, এটা কি কোথাও গিয়ে ল্যাক অফ কনফিডেন্স হচ্ছে? তাই জন্য দেখো, কনফিডেন্সের অভাব আমি ঠিক বলবো না, কিন্তু একটা বিষয় আমি বলবো যে আইপিএলটা যতটা ভারতীয় ক্রিকেটাররা এই আইপিএল নিয়ে একটা যে একটা গ্ল্যামার যে আইপিএল এ ভালো খেলছি মানেই আমি টি-20 ওয়ার্ল্ড কাপে গিয়ে ভালো খেলবো, এটা কিন্তু যে নয়, সেটা আমার মনে হয় কিছুটা হলে ওরা বুঝতে পারবে যে আইপিএল বিরল হয়ে গেছে। একদমই তাই, মানে হয়ে যেত, তুমি এটা ভুল বললে যে হয়ে যেত, আরেকটু হলে হয়ে যেত। কিন্তু আরো একটা কথা বলবো যে ভারতীয় বোলাররা কালকে যেভাবে বল করেছে, পাকিস্তানের বোলার তো ভালো বল করেইছে, এবং সেটা ওই অত কম রান ডিফেন্ড করতে গিয়ে বিশেষত জসপ্রীত বুমরা, ওর কথা না বললেই নয়, এত ভালো বল করেছে। আর আমি আরেকজনের কথা বলবো যাকে এই লাস্ট কয়েকদিন আগে অব্দি সমালোচনা করা ছিল, হার্দিক পান্ডিয়া। তাকে নিয়ে তুমি কি বলবে সৌরদীপ? তো আইপিএল এর ফর্ম আর কালকের পার্সোনাল লাইফটা ছেড়ে দিই, হার্দিক পান্ডিয়ার পার্সোনাল লাইফটা ছেড়ে দিই, ব্যক্তিগত না, আমরা মাঠেই থাকবো, মাঠের বাইরে যাবো না। কিন্তু হার্দিক পান্ডিয়ার কালকে যেটা সবচেয়ে ভালো লেগেছে, উইকেটটা নেওয়ার পরেই সেলিব্রেশনটা এমন একটা ক্যাজুয়াল, কোনো ব্যাপার না, হয়ে গেছে ঠিক আছে, রাস্তা দিয়ে হাঁটছিলাম, একটা উইকেট নিয়ে নিয়েছি। রোহিত শর্মার সঙ্গে ওর ইকুয়েশনটা ধরা পড়েছে মাঠে, রোহিত একাধিকবার ওকে জড়িয়ে ধরেছে, দুটো উইকেট মেবি পেয়েছে কালকে রোহিত শর্মার সঙ্গে, কিন্তু গোটা আইপিএল এ যতদিন আমরা আইপিএল কভার করেছি এবং আমাদের সঙ্গে তো আপনারা ছিলেন বরাবর, আইপিএল এ কিন্তু আমাদের বরাবরের একটা লেখার বিষয় ছিল যে রোহিতের সঙ্গে হার্দিকের সম্পর্ক। কারণ যেভাবে মুম্বাই ইন্ডিয়ান্স রাতারাতি ক্যাপ্টেন্সি থেকে রোহিতকে সরিয়ে হার্দিককে নিয়ে এসছে, তারপর তো জল্পনার মানে বন্যা হয়ে গেছে। মানে মুম্বাইয়ের পারফরম্যান্স, ওই জল্পনার যে পরিমাণ জল্পনা হয়েছে রোহিতকে নিয়ে, ওটা যদি জলের সঙ্গে তুলনা হয় তাহলে এতদিনে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এ মুম্বাই কলকাতা ডুবে যেত। তো তারপর
তারপর তো শোনা গেছে কলকাতা বলতে যেটা মনে পড়লো যে রোহিত কলকাতায় আসছে, কেটিআর এসে বৈঠক করে গেছে, মানে খবরের কিন্তু বন্যা হয়ে গেছে। তারপরে এরকম ভাবে কামব্যাক করা, এবং তার সঙ্গে আমি আরেকটা প্রশ্ন রাখবো, এটা বিশ্ব এবং সৌভিক দুজনের কাছে থাকবে, মাঠটা নিয়ে কি বলবে বলো? মাঠটা দিয়ে তো আমি প্রথমেই একবার বললাম যে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, যে আগে আমরা যখন খেলতাম একটা বল গড়িয়ে গেলে বলতাম এই ক্যান্সেল বল। কালকে মনে হচ্ছে পাকিস্তানের ব্যাটাররা ওইরকম কিছু একটা বলতে চাইছিল যে এইটা কি, যেমন বুমরা যে বলটা করেছে মোহাম্মদ রিজওয়ানকে, সেই বলটা তো পুরো লাইন মিস, মানে বলটা দেখা গেল পরে যে বলটা লো ছিল, টু পেস পিচ ছিল। একদমই তাই। সো আমরা তো বলবো যে ইউএসএ তে যখন খেলা হচ্ছে সেখানে পিচ নিয়ে আলাদা করে তো আমাদের একটা মনে হয় গোটা মানে স্টোরি হয়ে যাবে আলাদা, অনেকগুলো স্টোরি লিখতে হবে। তুমি শুধুমাত্র পিচ নয়, মাঠটার কথাও বলো, মাঠটার খুব অদ্ভুত একটা শেপ, ঠিক আছে, মানে টেস্ট ক্রিকেট খুবই স্লো, মানে ওখানে যেহেতু নতুন মাঠ তৈরি করা হয়েছে, যারা জানেন না 5 থেকে 6 মাসের মধ্যে ওই জায়গাটা একটা পিচ তুলে নিয়ে এসে একদম পিচটা তুলে আনা কোথাও থেকে হয়েছে, মেলবোর্ন থেকে হয়েছে, যেখানকার পিচ একদম অন্যরকম, এখানে অন্যরকম, ঠিক আছে। এবং মাঠটা টেস্ট ক্রিকেটের জন্য ঠিক আছে, একটা বড় মাঠ, ঠিক আছে, দু সাইডে অনেকটা স্পেস আছে, সামনের দিকটা পেছন দিকটা একটু ছোট, কিন্তু সেইখানে টি20 ক্রিকেট খেলা হচ্ছে, এটা আমরা দেখতেই অভ্যস্ত নেই। আইপিএল এ এইটুকু মাঠ হয়, মানে 260 রান হয়েছিল এতে ইডেনে, দুটো ইনিংসেই 260 হয়েছিল, সেখানে আমরা দেখছি 119 হচ্ছে, সেটাও ডিফেন্ড করে দিচ্ছে। অদ্ভুত ব্যাপার। এই প্রসঙ্গে বিশ্বদীপ আমি একটা বিষয় জানতে চাইবো যে এই মার্চ প্রসঙ্গে তুমি যখন কথা বলছো, ভারতের এখনো অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে, পুরো টুর্নামেন্টটা সেখানেই খেলতে হবে, তাহলে ভারতের কাছে একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো। না, একটা ম্যাচ আর বাকি আছে যেটা ইউএস এর সঙ্গে, সেটা এতে আছে, নাসাতে আছে, এবং আরেকটা ড্যালাসে আছে। ড্যালাসের মাঠটা তাও ঠিক আছে, ওখানকার পিচটাও ঠিক আছে। আমরা অন্য একটা ম্যাচ দেখেছিলাম, আমার খুব সম্ভবত মনে হয় ইউএসএ এবং ক্যানাডার ম্যাচটা, যেটা 194-197 হয়েছিল, যেখানে ইউএসএ এর ক্যাপ্টেন দারুণ ব্যাট করলো, ভাইস ক্যাপ্টেন, 200 রান হয়েছে, 200 উপরে হ্যাঁ, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচটাতে অস্ট্রেলিয়া 202 করেছিল, তো ওই পিচটা ঠিক আছে, কিন্তু ইউএস এর সঙ্গে ম্যাচটা আমার মনে হয় একটু চাপ হবে। মানে এটাও কিন্তু ভাবার এখানে যে ইউএস এর সঙ্গে আজকে ইউএসএ তে বিশ্বকাপ ক্রিকেট হচ্ছে, পরের বছর পরের বার আর কি ইউএসএ তে বিশ্বকাপ ফুটবল হবে, কিন্তু ইউএস হচ্ছে এমন একটা দেশ যার সঙ্গে ক্রিকেট ফুটবল দুটো খেলারই দূর তার কোনো সম্পর্ক নেই। ইউএসএ তে লোকে ফুটবলকে সকার বলে, ওরা যে ফুটবলটা খেলে সেটা হাত দিয়ে খেলে, সেটা কি করে ফুটবল হয় সেটা আমিও ভাবার চেষ্টা করছি, আপনারাও হ্যান্ডবল হলে তো যাই হোক সেটা মানে ফাউল হয়ে যাবে। এর মানে এই বছর সেখান থেকে ইউএসএ তে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এবং সেটাও প্রথমবার। আমরা জানি যে ক্রিকেট মোটামুটি ভাবে আটলান্টিকের ওপারে হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজে বহুদিন ধরেই রয়েছে, তো সেইখান থেকে ম্যাপটা দেখলে আর কি ওই মেক্সিকো উপসাগরটা পেরোলে ইউএস, কিন্তু পিচটা যে এরকম ভাবে ড্রপিং পিচ আনা হবে এবং তারপর সেটাকে এরকম ভাবে পাতা হবে, এইটা কিন্তু আমাদেরও মানে আইডিয়াতে ছিল না। টি20 তে এরকম পিচ মেনে নেওয়া যায় না। এই প্রসঙ্গে সৌভিককে একটা বিষয় জানার চেষ্টা করো। সৌভিক, আমরা হয়তো মানে আমরা অর্থাৎ টিম ইন্ডিয়া হয়তো এই গ্রুপ স্টেজ থেকে এগিয়ে যাবে, পরবর্তীকালে ইংল্যান্ড বা সাউথ আফ্রিকার সঙ্গে দেখা হবে, তখন কি রণনীতি হতে পারে? দেখো, আমার মনে হয় পিচ হিসাবে পুরোটা ডিপেন্ড করবে, কারণ এখন বাকি টিমগুলো বুঝতে পারছে ওই ম্যাচটা মানে এর খেলা হবে না, সবই ওয়েস্ট ইন্ডিজে চলে যাবে, সুতরাং পিচটা একটা তো ডিফারেন্ট ম্যাটার করবেই। এই পিচে খেলা হলে আমি বলতাম, কারণ ইন্ডিয়া শুধু ডিসঅ্যাডভান্টেজ নেই, বাকি টিমগুলো আছে, কারণ ওরাও মানে ওদের কাছে ব্যাপারটা ইজি হবে না পিচটাকে রিড করার, তো কোন মাঠে খেলা হচ্ছে সেটার উপর ডিপেন্ড। এবং এর পরের যে সুপার এইটে যে খেলাগুলো হবে সেইগুলো কিন্তু রীতিমতো টেস্ট প্লেইং গ্রাউন্ডে খেলাবে, মানে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বা কেনসিংটন ওভাল, যেটা মানে অন্যতম ঐতিহাসিক স্টেডিয়াম, তো সেইখানকার পিচের চরিত্র কিন্তু একেবারে আলাদা, সেখানকার কন্ডিশনস আলাদা। নিউ ইয়র্কে যারা নিউ ইয়র্ক সম্পর্কে জানেন সকলেই জানেন, এখন হাড় কাঁপানো ঠান্ডা ওখানে, এই ঠান্ডায় ওইরকম আবহাওয়ায় খেলা, সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজের মানে ওয়েদারটা নিউ ইয়র্কে এখন তো সামারটা ঢুকেছে, এখন তাও সামার ঢুকেছে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একেবারেই মানে ভারতে একটু মানে বসন্তকালের মতো আর কি, সেইখানে পাশে সিবি আছে, কারো খেলা দেখতে বোর লাগলে একটু পিচে ময়েশ্চার আছে, যে জিনিসটা প্রবলেম হয় পিচে ময়েশ্চারটা আছে। হ্যাঁ, পিচে কিন্তু এই প্রসঙ্গে মনে পড়লো, একবার একটা ইন্টারভিউতে পড়েছিলাম যে কোনো এক পাকিস্তানি ক্রিকেটার টিভি ইন্টারভিউতে বলছেন যে পিচে প্রচুর ময়েশ্চারাইজার আছে, তো এইরকমই একটা অবস্থা। তো যাই হোক, সেটা ময়েশ্চারাইজার বা ময়েশ্চার যাই থাকুক, কালকে তাহলে পাকিস্তান টিমের উপর ময়েশ্চারাইজার পড়ে গেছে নাকি, এরকম লাস্টে গিয়ে তাই হলো আর কি। কারণ দেখো 13 নাম্বারটাকে আমরা আনলাকি বলে জানি, তুমি পাকিস্তানের স্কোর লাইন দেখো, পরপর 3 জন 13 রানে আউট হয়েছে, বাবর আজম, ফখর জামান,
এবং উসমান খান এবং ফাখার জামান, তিনজন। ইমাদ ওয়াসিম গিয়ে ওদের 15 হচ্ছে হাইয়েস্ট, মানে তারপরে হচ্ছে রিজওয়ান, তার আগে 15-র পরে আর পাকিস্তানের কোনো প্লেয়ার ব্যাটসম্যান যদি রিজওয়ান বাবরের মতো ফ্লপ করতো তাহলে হয়তো পাকিস্তান আমরা 6 রানে জিততাম না, আমরা আরো বেশি অ্যাকশন নিচে থাকতো। মানে এইটাও কিন্তু খেয়াল করার যে ভারতের ব্যাটিং লাইনআপের মধ্যে আমরা যদি ঋষভ পান্তের রানটাকে বাদ দিই, কেউ 20 রানের বেশি করেনি, 20 রান হাইয়েস্ট আছে। মানে এর থেকেই বোঝা যাচ্ছে পিচটা কতটা ভয়ানক। এবং পাকিস্তান পাল্টা খেলতে নেমে যদি আমরা রিজওয়ান খানের এটা বাদ দিই, ইনিংসটা বাদ দিই, তাহলে কিন্তু কেউ 15 বেশি করেননি। আমি সৌভিককে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আমরা বিরাট কোহলি প্রসঙ্গটা আনাটা খুব দরকার আমার মনে হয়। একদম দুটো ম্যাচে 5 রান, ঠিক আছে, বিরাট কোহলির মুখ থুবড়ে পড়াটা, হ্যাঁ একদমই তাই। এই ওপেনে নেবে, এটা তো নতুন একটা এক্সপেরিমেন্ট, ঠিক আছে। দেখো এটা আমি বলবো দুটো ম্যাচে বিরাট কোহলির মতো প্লেয়ারকে আমি দুটো ম্যাচ দিয়ে জাজ করতে পারি না, কারণ আমরা দেখেছি আইপিএল ওর ফর্মটা কি ছিল। তো সেই ক্ষেত্রে বলা যায়, আর প্রথম ইউএস এর সঙ্গে খেলা, আয়ারল্যান্ডের সঙ্গে খেলা ছিল প্রথম, ওইরকম একটা পিচ, একটা আননোন টিম, এর আগে খুব একটা বেশি ইন্ডিয়া খেলেনি আয়ারল্যান্ডকে। তো আমার মনে হয় বিরাট কোহলি সম্পর্কে এখনই বলার মতো জায়গা। আইপিএল এ তো আমরা দেখেছি বিরাট কোহলির দারুণ পারফরম্যান্স। দেখো আইপিএল এ তো আমরা শুভম দুবাকেও দেখেছিলাম দারুণ ফিনিশ করতে, রিঙ্কু সিং কে নিয়ে এত কন্ট্রোভার্সি, রিঙ্কু সিং তোমার কি মনে হয় এই ওপেনিং এ নামানোটা ঠিক ডিসিশন? সেটা আমি আবারও বলবো, দুটো ম্যাচে আমি বলতে পারবো না, কারণ এবারে যত ম্যাচ এগোবে, আর সব থেকে বড় কথা যেগুলো কোটানকোট বড় টিম, সেই টিমের এগেইনস্টে এই ফরমেশনটা কিভাবে কাজ দেবে। যেমন কালকে তুমি দেখবে অক্ষর প্যাটেলকে কত আগে নামানো, সূর্য কুমারকে পরে নামানো হলো, সেটা নিয়ে কমেন্ট্রিতেও যুবরাজ সিং মেবি বলছিলেন যে ডিসি ফ্যাক্টর বলা হচ্ছিল একটা। সৌরদীপের থেকে জানতে চাইবো সূর্যাস্ত কবে হবে? না, সূর্যাস্ত বলতে তুমি যাকে মিন করছো সূর্য কুমার যাদব, এটা কিন্তু ঘটনা। সূর্য কুমার যাদব অ্যাজ আ ব্যাটসম্যান কিন্তু অত্যন্ত নির্ভরযোগ্য একজন প্লেয়ার, এবং তাকে আমরা দেখেছি বহু ক্ষেত্রে বড় ম্যাচে একটা কঠিন পরিস্থিতি থেকে সম্পূর্ণ একার হাতে মোড় ঘুরিয়ে দেওয়া। এটা কিন্তু সত্যি বলতে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এই ম্যাচ দিয়ে বা নিউ ইয়র্কের মতো একটা অদ্ভুত জায়গার অদ্ভুত পিচে, একটা বিচিত্র একটা কম্বিনেশনে, হ্যাঁ পিচেরও যেরকম মুড সুইং হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে সূর্যকুমার যাদবকে জাজ করাটা আমার মনে হয় না ঠিক হবে বলে। এটা ঠিক যে গোটা আইপিএল এ যেরকম আমরা বিরাট কোহলিকে দেখেছি অরেঞ্জ ক্যাপ উইনিং পারফরমেন্সটা ধরে রাখতে, উনি ধারাবাহিকভাবে ভালো খেলে গিয়েছেন। সূর্যকুমার সেই অর্থে হয়তো অতটা ধারাবাহিকতা দেখাতে পারেননি, কিন্তু আমরা পাশাপাশি এটাও মাথায় রাখবো যে ইন্ডিয়া টিম কিন্তু নিউ ইয়র্কে গিয়ে বহুদিন ধরে ওই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং একটা মানে প্র্যাকটিস ম্যাচ খেলেছে বাংলাদেশের সঙ্গে। ফলে সূর্যকুমারকে হয়তো কালকের ম্যাচটা দিয়ে আমরা জাজ করতে পারি না, কিন্তু এটা হতেই পারে যখন খেলাটা সুপার 8-এর দিকে যাবে, যখন ওয়েস্ট ইন্ডিজের আরো ফেভারেবল কন্ডিশনে আমরা যাব। একদম মানে ওয়েস্ট ইন্ডিজের মতো টেস্ট প্লেইং গ্রাউন্ড, যেখানে রীতিমতো ট্র্যাডিশনালি ক্রিকেট ম্যাচ দীর্ঘদিন ধরে খেলা হয়ে আসছে, সেখানে পিচের সুবিধা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। দেখো পিচের ক্যারেক্টার যত একটা মানে বোঝার জায়গায় আসবে, কারণ ওয়েস্ট ইন্ডিজে তো খেলে আমাদের প্লেয়াররা অভ্যস্ত, তারা জানেন তারা ওখানে কিরকম কন্ডিশনস থাকে ইত্যাদি ইত্যাদি। এই ফ্যাক্টরগুলো যখন কাজ করবে তখন কিন্তু নিঃসন্দেহে আমরা আরো বড় রানের ইনিংস দেখতে পাবো। হয়তো খুব বড় রানের ইনিংস আমরা ওয়েস্ট ইন্ডিজের মতো জায়গায় দেখতে এক্সপেক্ট করতে পারি না, যেরকম আইপিএল এ সৌভিক বলছিল যে ওই রকম বিরাট বিরাট একটা ইনিংস, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা একাই ম্যাচ বের করে দিচ্ছেন, কলকাতায় এসে শশাঙ্ক সিং, প্রভু সিমরন সিং একাই পাঞ্জাব ম্যাচ বের করে দিচ্ছেন, এইরকম হয়তো দেখতে পাবো না। না, এখানে আরো একটা বিষয় সৌরদীপ খেয়াল করে দেখবে যে এখন ইন্ডিয়া টিমে যারা খেলছে তারা কিন্তু কেউ আইপিএল এ ভালো পারফর্ম করেনি, একমাত্র বিরাট কোহলি ছাড়া। রোহিত শর্মার থেকেও আমরা সেই পারফরমেন্স পাইনি। হার্দিক পান্ডিয়া তো মানে খুবই তার মানে সোশ্যাল মিডিয়া খুললেই বোঝা যাবে সে কেমন পারবে, মানে এটা সাপে বড় হয়েছে বলা যায়। কারণ আইপিএল এর ফাইনাল হওয়ার কিন্তু অনেক আগে ইন্ডিয়া টিমের বেশিরভাগ ক্রিকেটার নিউ ইয়র্ক চলে গিয়েছিল, কারণ তাদের ফাইনাল খেলেছিল তাদের মধ্যে কোনো ইন্ডিয়া টিমের প্লেয়ারই ছিল না যারা সিলেক্ট হয়েছে রিঙ্কু সিং ছাড়া। তো সে রিজার্ভ প্লেয়ার, কালকে দেখা গেছে রিঙ্কু সিং গ্যালারিতে হাফ প্যান্ট পরে বসে আছে, খেলা দেখছে। একেবারে বড় রান নিয়ে যখন কথা হচ্ছে তখন আমি বিশ্বকে জিজ্ঞাসা করার চেষ্টা করব, বিশ্ব কি মনে হয় রিঙ্কু সিং, মানে তাকে আমরা দেখেছি যে বড় রান কিভাবে চোখের নিমেষে তিনি করতে পারেন, এই রিঙ্কু সিং এর যে অভাবটা সেটা কি টিম ইন্ডিয়া বুঝতে পারছে? হ্যাঁ, এখন হয়তো বুঝতে পারছে না, আমি বলবো না এখন বুঝতে পারছে, কারণ এখন যে পিচের যা অবস্থা ইউএসএ তে, আমরা বারবার পিচ নিয়ে কথা বলছি, রিঙ্কু সিং হয়তো ফাঁসতো এই পিচে, হয়তো রিঙ্কু সিং এরও একটু ডিফিকাল্ট সিচুয়েশন আসতো, তো এটা দিয়ে এখন বলাটা ভুল হবে। কিন্তু আমার মনে হয় যে সুপার 8-এ গিয়ে হয়তো রিঙ্কুর দেখা পেতে পারি, আমরা একটা আশা আছে।
মানে এই আশাটা কি তুমি দেখছো না পুরো ভারতবাসীকে দেখাচ্ছ? ভারতবাসী দেখছে, আমার কলকাতারও বেশি করে দেখছে, বেশি করে দেখছে। রিঙ্কু সিং কলকাতার ছেলে হয়ে গেছেন প্রায়। শাহরুখ খান দেখছেন কি? অবশ্যই শাহরুখ খান, ইনফ্যাক্ট শাহরুখ খানের কাছে এখন বড় প্রশ্ন হচ্ছে গৌতম গম্ভীরকে নিয়ে, যে এর পরের কোচ কে হবেন। কিন্তু অবভিয়াসলি রিঙ্কু সিংকে নিয়ে শাহরুখ খান যতটা পজিটিভ, যতটা অ্যাফার্মেটিভ, তাতে অবশ্যই আমরা মনে করতেই পারি যে রিঙ্কু সিং এর দিকেও কিন্তু নজর রাখছেন কিং খান। এবং আমরাও চাই, বিশ্বাস করো, এটা কিন্তু আমরা সকলে চাই যে রিঙ্কু সিংকে ফার্স্ট টিমে নিয়ে আসা হোক। রিঙ্কু সিং যে পারফরম্যান্সটা দিয়েছে আইপিএল এ, কলকাতার হয়ে দিয়েছে, আমার মনে হয়, মানে আমাদের সবারই মনে হয়, ভারতবাসী মনে হয় ভারতেরও দিয়েছে, মানে এই আফগানিস্তানের। আচ্ছা, আমি খুব ছোট্ট করে তোমাদের তিনজনের থেকে জিজ্ঞাসা করব, তিনটে করে প্লেয়ারের আমি নাম জানতে চাইবো যারা তোমার মনে হয় ভবিষ্যতের জন্য এই টুর্নামেন্টে বাজিমাত করতে চলেছে টিম ইন্ডিয়ার হয়ে। তোমার জন্য তিনটে প্লেয়ার আপাতত 15-এ আছে, তাই তো? এরকম যশস্বী জয়সওয়াল একজন হচ্ছেন ভবিষ্যৎ, হ্যাঁ ঋষভ পান্ত বলতে পারি, এখন অনেকটা ভবিষ্যৎ পড়ে আছে, ওনার কামব্যাকটা অসম্ভব ভালো। আর অর্শদীপ সিং। তোমার সৌদীপ সিং? আমি তো তিনজনের নাম বলবো। একজন রিঙ্কু সিং অবশ্যই, কারণ রিঙ্কু সিংকে আমি আমার পার্সোনালি মনে হয় যে অ্যাকচুয়ালি দেখো, সৌরভ গাঙ্গুলি একবার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে প্লেয়ার কখনো 5 নম্বর 6 নম্বরে নেমে তৈরি হয় না, প্লেয়ারকে উপরে তুলতে হয়। বীরেন্দর সেহবাগ আজকে আমরা জানি ভারতের অন্যতম সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওপেনার। বীরেন্দর সেহবাগ কিন্তু দিল্লিতে একসময় ওই 4 নম্বর 5 নম্বর 6 নম্বরে খেলতেন, ইন্ডিয়া টিমেও তাই প্রথম দিকে তাই ছিল। দাদা তাকে প্রথম প্রমোট করেন যে তুমি ওপেন করো, কারণ 4, 5, 6 খেলে কেউ প্লেয়ার তৈরি হয় না। এবং তারপরে আমরা দেখেছি বীরেন্দর সেহবাগ হতে 300 রান করতে পরপর 2 বার। তো রিঙ্কু সিংকে আমি চাইবো আরেকটু উপর দিকে যদি নিয়ে আসা হয়। আমার পার্সোনাল ফেভারিট সঞ্জু স্যামসনকে টিমের মধ্যে রয়েছেন, কিন্তু অবভিয়াসলি উনি চান্স পাবেন কিনা সেটা আমরা জানি না। উনি কি ভারতবর্ষ বা ভারতের টিমে এসেই কি উনি প্যানিক করে যান জানি না, মানে সেটা একটা হতে পারে। এবং এটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, কিন্তু এটা না কন্ট্রোভার্সি না, এটা অ্যাকচুয়ালি ঘটনা যে সঞ্জু স্যামসন কিন্তু ওই ইন্ডিয়া টিমের ডাক পাওয়ার আগে, এটা একটা ঘটনা, রাজস্থান রয়্যালসের তিনি যেভাবে খেলেছিলেন, রাজস্থান কিন্তু তারপর থেকেই একেবারে পূর্তির দিকে শুরু হলো। মানে আজকে রাজস্থান যে ফাইনালেও উঠলো না, এটা আমরা সত্যি বলতে ভাবিনি, কারণ রাজস্থান সবচেয়ে বেশি সময় ধরে 1 নম্বর পজিশনে ছিল লিগ টেবিলে। মানে সঞ্জু স্যামসন একটু যদি বড় মঞ্চে ভালো খেলতে পারেন সেটা আমার খুব ভালো লাগবে। আর আমি 3 নম্বর যে নামটা নেবো অবশ্যই যশস্বী জয়সওয়াল, যেটা বিশ্বদীপ বললো। যশস্বী কিন্তু নামের মধ্যেই রয়েছে যশস্বী, সত্যিও যশস্বী। এবং যশস্বী তার সঙ্গে শুভমান গিলের ওপেনিং পার্টনার, এইটা কিন্তু মানে বিরাট রোহিতকে তো অবশ্যই, তারা লেজেন্ডারি দুজন ওপেনার, কিন্তু বিরাট রোহিতের পরবর্তী ওপেনার হিসেবে কিন্তু অবশ্যই যশস্বী জয়সওয়াল ভাবতে পারে। হ্যাঁ, মানে শুভমান গিল কিন্তু আসতে চলেছে। একদমই। সৌভিক? আমার মতে দেখো, আমি প্রথমেই বলবো কলকাতা সাপোর্টার, কলকাতা ছেলে রিঙ্কু সিং এর মধ্যে সত্যি পটেনশিয়াল আছে। আমার মনে হয় একটু বেটার সুযোগ পেলে, ও টাইম পেলে ও নিশ্চয়ই ভালো পারফরম্যান্স করবে। একদমই তাই, ওর মধ্যে সেই প্যাশনটা আছে। মানে ওই রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছিল যে টাকাটা আমার কাছে ফ্যাক্টর নয়, যতটা পায় ওর কাছে খেলাটা বেশি ওর প্যাশনের জায়গা। তো রিঙ্কু সিং তো আছেই। আর একজনের নাম বলবো ঋষভ পান্ত, অবভিয়াসলি, কারণ ও একটা বড় মানে ইনজুরি থেকে একটা বিরাট মাপের অ্যাক্সিডেন্ট থেকে আবার কামব্যাক করে আইপিএল এ দুরন্ত পারফরমেন্স করে, যদি আমি বলি ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলির পরে ওর ব্যাটিং পারফরমেন্স সব থেকে ভালো আইপিএল এ। তো ঋষভ পান্ত থাকবে, রিঙ্কু সিং থাকবে, আর একজনের নাম বলবো সঞ্জু স্যামসন। কারণ আমি চাই ও ভালো খেলুক, ও খেলতে পারছে না বা সুযোগটা পাচ্ছে না সেটা একটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু আমি চাইবো ও মানে আগামী প্রজন্মের ক্ষেত্রে ও যাতে ভালো খেলুক। তাই আমার কাছে এই 3 জন। আমি একটু ইন্টারাপ্ট করছি এখানে, একটাই জাস্ট ছোট্ট কথা বলতে চাই। রিঙ্কু সিং কে দেখে আমার কার কথা মনে হয় জানো? মানে আমরা না, আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে বয়স, আমরা হয়তো 2001 এ সেই বিখ্যাত ইন্ডিয়া অস্ট্রেলিয়ার টেস্ট, যেটা ইডেন টেস্ট বলা হয়, হিস্টোরিক ইডেন টেস্ট, আমরা কিন্তু অনেকেই তখন খুব ছোট, খুব ফেইন্ট মেমোরি আমাদের রয়েছে। যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে দেখছো তারাও হয়তো এটাতে সহমত হবে যদি তোমরা এই জেনারেশনের। হ্যাঁ, কিন্তু সেই ম্যাচে হরভজন সিংকে তুমি খেয়াল করে দেখো, হরভজন সিং কিন্তু একেবারে রিঙ্কু সিং এর মতো অত্যন্ত হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। তখন এইরকম গ্ল্যামার, এরকম আইপিএল তখন কিছুই ছিল না, কিন্তু হরভজন সিং এর সেই হ্যাট্রিকের পরে কিন্তু রাতারাতি ভাবে, মানে হরভজন সিং একজন যে ফেনোমেনাল বোলার, এক খুব হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে, মানে সেই সময় ইন্ডিয়া টিমে ওরকম হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে বোধহয় আর কেউ ছিলেন না। আর তখন অনিল কুম্বলে ওনার মানে ইন্ডিয়া টিমের টপ স্পিনার, এবং সেইখান থেকে দাঁড়িয়ে হ্যাট্রিক করা, এইটা কিন্তু মানে অনেকটা রিঙ্কু সিং এর মতো একটা ট্র্যাজেক্টরি অফ লাইফ আমরা বলতে পারি। আমার মনে হয় ওরকম একটা, যেহেতু বোলার হিসেবে ওনার একটা টার্নিং পয়েন্ট ছিল। হ্যাঁ, রিঙ্কু সিং এর হয়তো একটা টার্নিং পয়েন্ট আসবে, সেই সময়ের অপেক্ষাটা আমাদের সময়টা দিতে হবে রিঙ্কু সিং। একদম, এটা তোমাদের আবদার যা বুঝতে পারলাম। রিঙ্কু সিং নীল জার্সিতে নামেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে, টিম ইন্ডিয়া কেমন পারফর্ম করে সেদিকেও আমাদের নজর থাকবে। আপনারা দেখতে দেখুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে।